এখন পর্যন্ত আমি পরাজয়ের কোনো লক্ষণ আমি দেখছি না। মধ্যপ্রাচ্য থেকে আক্রমণ করলে ইরান মধ্যপ্রাচ্যকে আক্রমণ করবে। ইরানের যে মিসাইল ফ্যাক্টরি গুলো পর্বতের নিচে করেছে, পাহাড় না কিন্তু পর্বত ইরানিদের মধ্যে। যে পারস্য জাতির কোনোদিন মাথা নত করেনি, আর পারস্যের এক খণ্ড ভূমিও এখন পর্যন্ত কেউ দখলে নিতে পারেনি। ইরানের জনগণকে এবং ইরানের নেতৃবৃন্দকে উৎসর্গ করলাম। আমি বিকেলের দিকে ইরানিয়ান এম্বাসিতে গিয়েছি ঢাকায়, গুলশানে। সেখানে আমি আমার সুখবরটা জানিয়ে এসেছি এবং নতুন যে ধর্মীয় নেতা, তাকে আমি ওই বইয়ের মধ্যে কনগ্রেচুলেশন, অভিনন্দন জানিয়ে এসেছি। তো যে বিষয়টা হলো কি, হ্যাঁ, আইআরজিসি যেটা বলেছে যে আক্রমণের মাত্রা আরো বাড়বে ইসরায়েলের প্রতি এবং আমেরিকার প্রতি, এবং সেটা ইতিমধ্যেই দেখা গিয়েছে। এতদিন যেই আপনার মিসাইল ব্যবহার করেছে ইরান, বোধহয় আজকে সকাল থেকে একটা নতুন মিসাইল ওপেন করেছে। এটা আমাদের একটু জানতে হবে। এই মিসাইলটার নাম হলো সালাম 4। এ যাবৎ যে মিসাইল গুলো ব্যবহার করা হয়েছে, বলা হয়ে থাকে যে ইরান এগুলো আজ থেকে 10-11 বছর আগেই প্রস্তুত করেছিল, কিন্তু সালাম 4টা বাকি মাথাটা মিসাইল গুলো। আপনার মাথাটা একটু দেখা যাচ্ছে, একটু আপনার ফোনটাকে আরেকটু কি টিল্ট করবেন কিনা? আপনার ফোনটাকে টিল্ট করুন, আপনি আরামসে বসুন, আরেকটু না, উপরের ঠিক দিকে আছে। তুলে দেন। জি। হুম। তো যেটা বলছিলাম যে সালাম 4 যে ইয়েটা, মিসাইল। মিসাইলটা, এটা আজকে মিসাইল ব্যবহার করেছে ইরান, সরাসরি তেল আবিবে আক্রমণ করেছে। এবং আমরা খবরটা সমর্থিত খবর না অসমর্থিত খবর ঠিক বলতে পারছি না। রিপোর্টটা এরকম ভাবে এসছে যে এই মিসাইল গুলো সরাসরি, বেশ কয়েকটা মিসাইল আপনার মিলিটারি হেডকোয়ার্টারে, অর্থাৎ ইসরায়েলি মিলিটারি হেডকোয়ার্টারে আপনার আঘাত করেছে, যার ফলে আপনার ই করছে। এটা কি আজকে? হ্যাঁ, আজকে যার ফলে বলা হয়ে থাকে যে ইসরায়েলি কমান্ডার ইন চিফ, কেউ বলে আহত হয়েছেন ঘোরতর ভাবে, কেউ বলে নিহত হয়েছেন, কিন্তু অনেক লোক হতাহত হয়েছে, এটা সত্যি। এবং তেল আবিবের বিভিন্ন হাসপাতালে অনেক আহত ব্যক্তিদেরকে নিয়ে ভর্তি করানো হয়েছে। এবং অসমর্থিত সমর্থিত খবর আমি আগেই বলে নিচ্ছি, কয়টা জানি না। এই মিসাইলের আঘাতে তেল আবিবে 107 জন ইসরায়েলি মারা গেছে এবং বহু সংখ্যক আহত হয়েছে। তো সুতরাং যেটা বলা হচ্ছে যে ইরান কি পারবে না, বা ইরান কি পরাজিত হবে, এখন পর্যন্ত আমি পরাজয়ের কোনো লক্ষণ আমি দেখছি না ইরানিদের মধ্যে। আসলে এটা ভুল করেছে আপনার ডোনাল্ড ট্রাম্প, ইরানি জাতিকে আন্ডার এস্টিমেট করে ফেলেছে। ইসরায়েলের কিন্তু এটা জানা ছিল, তাই ইসরায়েল আমেরিকাকে নামিয়েছে। ইসরায়েল জানে যে ইরানি জাতি 5,000 বছর আগের সভ্য জাতি। সারা এদের লিখিত ইতিহাস আছে প্রায় 3,500 বছর আগের। ইরান ভূখণ্ডে কোনো বিদেশি এসে স্থায়ী হতে পারেনি, ঢুকতেই পারেনি। শুধু আলেকজান্ডার দ্য গ্রেট অল্প সময়ের জন্য, গ্রেট আমি বলবো না আলেকজান্ডার, কারণ উনি পার্সিপলিস ডিস্ট্রয় করেছিলেন, সবচেয়ে বড় লাইব্রেরি এবং জাদুঘর ইরানের, সেই সময় উনি ডিস্ট্রয় করেছিলেন। তাকে আমি আর গ্রেট বলছি না। তিনি এসে কিছুদিন এটা কন্ট্রোলে রাখছিলেন, কিন্তু ফিরে যাওয়ার পরে ভারতে যখন এসে তীর খেলেন আপনার বিয়াসের যুদ্ধে, টাকশিলা ইউনিভার্সিটি যেটা এখন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পড়েছে, ওই জায়গাটা বিয়াস নদীর তীরে, ওইখানে যুদ্ধক্ষেত্র ছিল। রাজা পুরুর সাথে যুদ্ধের সময় তিনি একটি তীরের আঘাত প্রাপ্ত হন আলেকজান্ডার, এবং ফিরে যাওয়ার সময় মিশরের আলেকজান্দ্রিয়াতে মারা যান। ওই জায়গাটার নাম আলেকজান্দ্রিয়া ছিল না, ও আলেকজান্ডার মারা গেছে পরে ওই জায়গাটার নাম হচ্ছে আলেকজান্দ্রিয়া। এটা একটা পোর্ট সিটি আপনার মিশরের। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেই জায়গাটা হলো এই যে পারস্য জাতির কোনোদিন মাথা নত করেনি, আর পারস্যের এক খণ্ড ভূমিও এখন পর্যন্ত কেউ দখলে নিতে পারেনি। এই ইতিহাসটা ডোনাল্ড ট্রাম্প পড়েনি, এবং ইসরায়েলিরা এই ইতিহাসটা জানে, কিন্তু সেটা ডিসক্লোজ করেনি, কারণ ইসরায়েলের সবচেয়ে ঘৃণিত এবং জঘন্যতম ব্যক্তিটা এখন ইসরায়েলের সরকার চালায়, বেনিয়ামিন নেতানিয়াহু। এবং আপনারা তো জানেন 2024 সালে তার বিরুদ্ধে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে তার বিরুদ্ধে আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে, এবং তাকে তাকে কিন্তু ধরতে পারছে না, আমেরিকা ইনফ্লুয়েন্স করে।
এবং আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল কিন্তু বহুবার চেষ্টা করেছে এবং তাকে ধরে নেওয়ার জন্য এবং বিচারের সম্মুখীন করার জন্য। এবং এটাও জানে সে যদি একবার অ্যারেস্টেড হয়ে যায় এবং নেতানিয়াহু যদি একবার বিচারের সম্মুখীন হয়, তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, বিকজ হি কমিটেড জিনোসাইড, কিলিং দ্য ইনোসেন্ট প্যালেস্টিনিয়ানস ইন গাজা. It is a large scale, sterile killing of the innocent people the world had ever seen in the 21st century. আপনি বুঝতে পারছেন তো? তো এই যে জিনিসগুলো, তো ডোনাল্ড ট্রাম্প কেন যুদ্ধ করছে? আমেরিকার এখানে স্বার্থ কি? আমি যে আমেরিকার যে স্বার্থটা, সেটা হলো তার তেলের স্বার্থ। আমেরিকার সবসময় একটা টেনশনে থাকে যে মধ্যপ্রাচ্যের যে এই পুতুল সরকারগুলো আছে, যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, আমিরাত, বাহরাইন এবং আপনার ওমান, এগুলোকে আপনার রাজতন্ত্র বসিয়ে দিয়ে এদেরকে বলেছে খাও দাও, ফুর্তি করো, আরামে থাকো, কথা বলো না, আর আমাদের স্বার্থটা উদ্ধার করো, আমাদের স্বার্থটা সংরক্ষণ করবে, তেলের স্বার্থ। আর ইসরায়েলকে রাখতে হবে আমেরিকা মিডল ইস্টে, তো জানেনই, কারণ ইসরায়েল একটা হ্যাজিমোনিয়াল ভাবমূর্তি নিয়ে আরব জাতির উপরে মানে চড়াও হয়ে থাকে মিডল ইস্টে, এবং এটা আমেরিকার জন্য সুবিধা। এই যে হ্যাজিমোনিয়াল ইমেজ আর হ্যাজিমোনিয়াল অ্যাটিটিউড অফ ইসরায়েল, এটা আমেরিকার কারণ। তো সুতরাং আপনি যে প্রশ্নটা করেছেন যে যুদ্ধ কিন্তু হারাবার কোন সাইন, কোন নিদর্শন আপনি দেখতে পাচ্ছেন না? ইরান আসলে ঐতিহাসিকভাবে হারবার বা হারাবার কোন জাতি নয়। এই মুহূর্তে যুদ্ধকালীন সময় আপনি হিসাব নিকেশে তারা হেরে যাবে এমন কোন সাইন দেখতে পাচ্ছেন না। পশ্চিমাদের অবস্থা কি দেখতে পাচ্ছেন? আমি যদি দেখি যে ইরানের পক্ষ থেকে এই যে আশপাশের অন্য মুসলিম কান্ট্রিগুলিতে আঘাত করা হচ্ছে, এটাও আবার আমাদের কাছে কিছু মেসেজ আসছে। আপনি এটাকে কিভাবে ডিফাইন করবেন? বিশেষ করে টার্কির যে হামলা করা হয়েছে, এটাকে কি বলছেন? আপনার বাই দিস টাইম একটা জিনিস কিন্তু মানে আমেরিকান গভর্নমেন্ট কনভিন্সড, এবং সেই জন্যই আমেরিকার সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা ট্রাম্পকে বলেছে যে আপনি ভুল করেছেন, এই যুদ্ধে যেতে যাবে না। অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ হলো যে ইরানের যে জিওগ্রাফিক্যাল ফিচার, ভূমির বৈশিষ্ট্য যেটা, এটাতে কোনো বৈদেশিক শক্তি এটাতে প্রবেশ করতে পারে না, কারণ দেশটার 3 দিকে পর্বত আর একদিকে সাগর বা নদী, যাই বলেন। তো সুতরাং এইটা ভেদ করে আসা যাবে না। ইসরায়েল, আমেরিকা যে কতক্ষণ পর পর হুঙ্কার ছাড়ে যে ইরানের যে ইয়েগুলো আছে, মিসাইলের যে কারখানা, সেগুলো আমরা বের করে শেষ করে দেবো, পারবে না। কারণ ইরানের যে মিসাইল ফ্যাক্টরি গুলো পর্বতের নিচে করেছে, পাহাড় না, কিন্তু পর্বত। আপনাকে বুঝতে হবে, যেন তেন ক্লাস্টার বোমা দিয়েও কিছু করতে পারবে না, ইভেন কি নিউক্লিয়ার চার্জ করলেও মনে হয় না তেমন কিছু হবে। অর্থাৎ ইরানের এই প্রস্তুতি, ইরান জানতো, ইরানের লিডারশিপ জানতো যে একদিন ইরানকে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে হবে, তাই তারা প্রায় 25 বছর আগে থেকে প্রিপারেশন নিয়েছে। সেই প্রিপারেশনের ফল হিসেবে আপনি দেখছেন বিভিন্ন ভার্সনের মিসাইল, এবং মিসাইলকে সংরক্ষিত করার যে কারখানা, মিসাইল বানানোর এবং সংরক্ষিত করার জায়গাগুলো খুব দুর্গম। ওইসব জায়গায় আমেরিকা আপনার শক্তি ক্ষয় করতে পারবে, মিসাইল ক্ষয় করতে পারবে, এয়ার স্ট্রাইকিং করতে পারবে, কিছু করতে পারবে না। আর এয়ার ডিফেন্স এখন খুব একটা ইফেক্টিভ হচ্ছে না। বর্তমানের যে যুদ্ধ, এই যে চলমান যুদ্ধে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে বিমান যুদ্ধ খুব একটা ইফেক্টিভ না। আরেকটা জিনিস আমি বলি, ঠিক আছে, কিন্তু আসলে ইরানের এই যে আপনার আকাশ প্রতিরক্ষার অবস্থা কেমন? তাদের ওখানে তো যে কোনো ধরনের যে কোনো স্থাপনাতে আঘাত করতে পারছে এবং খুব অ্যাকুরেটলি করতে পারছে, তাদের বড় বড় নেতাদেরকে হত্যা করতে। তাদের কি আসলে খুবই এয়ার ডিফেন্সটা খুবই দুর্বল কিনা? এক আর এই মুহূর্তে পশ্চিমাদের অবস্থানটা কি একটু যদি বলতে, মানে যুদ্ধের ক্ষেত্রে এয়ার ডিফেন্স দুর্বল, ইরান এয়ার ডিফেন্সের দুর্বল, এবং ইরান মিসাইল এবং ড্রোনের উপরে আপনি গুরুত্ব দিয়েছে। আর পশ্চিমা বিশ্বের যেটা আপনি ধরেন এখন ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, উনি কিন্তু একটি কথা ক্লিয়ার করেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বলেছেন যে আপনাদের এখান থেকে যদি কোনো আঘাত না আসে, আক্রমণ না আসে, তাহলে আপনাদেরকে আমরা আক্রমণ করব না। কিন্তু সেই কথা তো রক্ষা করে নাই। অলরেডি তো আপনার মধ্যপ্রাচ্য থেকে অ্যাটাক হয়েছে ইরানে, তো এরপরে আবার মধ্যপ্রাচ্যে আপনার অ্যাটাক করেছে, এবং শেষ পর্যন্ত আজকে তো জানেন যে বাহরাইনের আমির সৌদি আরবে পালিয়ে গেছে। ওইখানে সৌদি প্রিন্সের প্যালেসে থাকতেছে, মোহাম্মদ বিন সালমানের প্যালেসে। তো সুতরাং আর হোপ নাই, তো মিডল ইস্টের কোনো হোপ নাই, তার কারণ মধ্যপ্রাচ্য থেকে ঘটনাটা একটু বলবেন? বাহরাইনের অবস্থানটা কোথায়?
বাহরাইনের তো অবস্থা খুবই খারাপ। না, বাহরাইনের তো আপনার বাহারের বড় অবস্থান, তাদের সরকারের অবস্থানটা কোন দিকে আছে? বাহরাইন বাহরাইন তো এখন পড়ছে সমস্যায়। না পারে এখন এমন একটা ভাব ধরছে নিউট্রালি থাকে, কিন্তু আমেরিকার, এরা তো আসলে আমেরিকার পাপেট গভর্নমেন্ট না এগুলো। তো কি হুম। করবে? যেই দেশ ছেড়ে যে আমির চলে যায় শাসক, তার কি কোনো দায় আছে মানুষের জন্য? লোকগুলোকে ফেলে চলে গেছে নিজের জীবন বাঁচানোর জন্য। যেমন ইরাকের সাদ্দাম হোসেন যখন আপনার কুয়েতে স্ট্রাইকিং করে, তখন শেখ জাবের আল সাবাহ নিজে তার 41টা বউ সহ চলে গেছিল। তো এই তো দিস ইজ দ্য পিকচার অফ দ্য করাপ্ট আরব রুলার্স। তো সেইখানে আপনি তো বুঝতেই পারছেন, এখানে মধ্যপ্রাচ্য থেকে আক্রমণ করলে ইরান মধ্যপ্রাচ্যকে আক্রমণ করবে, অন্যথায় নয়। আর আরেকটা জিনিস বলি, যুদ্ধের ব্যয় খুব বেশি। এটা তো আমি আগেও আপনি বলেছি যে তারা যে আমেরিকা যে টমাহক চার্জ করে, সেটা ইন্টারসেপ্টর দিয়ে সেটা ইরান ফেস করে ফেলে। এবং একটা জানেন, ইরানের যে ড্রোন দিয়ে ফেস করে, সেটা খুব মজার। ইরানের একটা ড্রোন তৈরি করতে লাগে আপনার $50,000, বড় জোর। এটা দিয়া সে টমাহক ইন্টারসেপ্ট করে ফেলে। আর একটা আহ, এখানে আর একটা টমাহক বানাইতে লাগে, যেটা আমরা শুনলাম আর কি, $3 থেকে $4 মিলিয়ন। তাইলে $50,000 দিয়ে ইরান কিন্তু ডিফেন্ড করছে। আর একটা জিনিস এখানে বোধহয় প্রমাণিত হয়ে গেল এই যুদ্ধে, যে দামি অস্ত্রশস্ত্র হলেই যে আপনি যুদ্ধে সুপিরিয়রিটি অর্জন করবেন, এর কোনো গ্যারান্টি নাই। অনেক সময় দেখা যায় কম দামি অস্ত্র বেশি দামি অস্ত্রকে সহজেই পরাভূত করতে পারে, প্রতিহত করতে পারে। এটা কিন্তু প্রকাশ পেয়েছে, এটা আপনাকে স্বীকার করতেই হবে। এখানে আর আরেকটা যুদ্ধ বিষয় একটু জানবার আছে আপনার কাছে, সেটি হলো যে ইরানের ভিতরে যে রাজনৈতিক ভাবে তো ইরানের সরকার, খামেনি সরকার অনেক চাপের মধ্যে ছিল ইরানি জনগণের মাধ্যমে। এটা যদিও আপনার পশ্চিমারা তাদেরকে অনেক ইনফ্লুয়েন্স করেছে এগুলো করবার জন্য। বর্তমানে আসলে ওই দলগুলোর অবস্থা কি, এবং ইরানের জনগণ বর্তমান সরকারের সাথে কতটা আছে এই যুদ্ধের আহ মধ্যে আর কি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিপরীতে, ইসরায়েলের বিপরীতে ইরানের জনগণ কোন পক্ষে আছে বলে মনে করছে? এটা যেমন ধরেন, একটা তো আছে অনেকদিন যাবত এই সরকার ক্ষমতায়, যে একটা কথা। তবে খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদত বরণ করার পরে ইরানের মধ্যে যে বড় ধরনের অনৈক্যটা ছিল, যেটা আমরা শুনেছি, সেটা কিন্তু আর নাই। কারণ ইরানের যে বুদ্ধিমান জনগণ, সচেতন নাগরিকরা বুঝতে পেরেছে যে আসলে এই সরকার, এই বর্তমান ইরানের রেজিম যদি পরাজিত হয় এবং আমেরিকা যদি আমাদের এবার ইরানের ভূখণ্ড দখল করে, তাহলে চিরদিনের জন্য তাদেরকে পদানত করবে। ইরানিরা খুব স্বাধীনতা প্রিয় জাতি। তাই আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদত বরণের পর আমি মনে করি ইরানের মধ্যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছে, যেটা এই যুদ্ধের সময় খুব প্রয়োজন ছিল।